বাংলাদেশ কি এবারে টি-20 বিশ্বকাপে খেলতে যাবে? সেটা কিন্তু এখনও অনিশ্চিত। কারণ এখনও কিন্তু বিসিবি এবং আইসিসির ভেতরে একটা নেগোসিয়েশন চলছে। বিসিবি তার জায়গাতে কিন্তু স্ট্যান্ড করছে যে ইন্ডিয়াতে খেলা হলে কোনোভাবেই সেই খেলাতে বা সেই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ পার্টিসিপেট করতে যাবে না। আইসিসি কিন্তু চেষ্টা করছে বাংলাদেশকে রিকোয়েস্ট করে বা ম্যানিপুলেট করে অনেকভাবে ট্রাই করছে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা অ্যাকসেপ্ট করে নিবে না বা বাংলাদেশ সরকারও কিন্তু সেটা অ্যালাউ করবে না। সেই কারণেই কিন্তু বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলা এখন পর্যন্ত কনফিউশনের ভেতরে রয়েছে। তবে যদি বাংলাদেশ এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যায় বা খেলাতে যদি পার্টিসিপেট করতে যায়, সেই জন্য একটা 15 মেম্বার স্কোয়াড যেটা নাকি অ্যানাউন্স করে রেখেছিল, সেইটা কি আপনাদের কারোর মনে আছে? বা সেই বিষয়ে কি কোনো কথাবার্তা হচ্ছে? এবং সেখানে বাংলাদেশের সিলেকশন প্যানেল যেই স্কোয়াডটা আসলে দিয়েছেন বিশ্বকাপের জন্য, সেটা কিন্তু অনেকভাবেই এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে, বিপিএল যত আগাচ্ছে, পারফরম্যান্স অ্যানালাইসিস করলে যেই প্লেয়াররা কিনা স্কোয়াডে রয়েছেন, সেইখান থেকে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, টোটালি কিন্তু আউট অফ ফর্মে থাকা প্লেয়ারের সংখ্যাই কিন্তু বেশি। আপনি টপ অর্ডারের কথা বলেন, মিডল অর্ডারের কথা বলেন, কিংবা বোলিং ডিপার্টমেন্টের কথা বলেন, সেইখানে দুইটা নাম মিসিং এবং খুব জোরদার কিন্তু দাবি উঠছে যে এই দুইটা নাম কেন মিসিং, এই দুইজনকে কেন ওয়ার্ল্ড কাপের 15 মেম্বার স্কোয়াডে রাখা হলো না, এবং সেই দুইজন কে কে? একজন হচ্ছে নাজমুল হোসেন শান্ত, একজন হচ্ছে রিপন মণ্ডল। অনেকেই বলতে পারেন যে নাজমুল হোসেন শান্ত টি-20 ম্যাটেরিয়াল না, তবে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি কথাটা বলি, তাহলে এই মুহূর্তে আপনার অল্টারনেটিভ বা বেটার অল্টারনেটিভ কি নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কাউকে আপনারা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে যদি একটা ইনফর্ম ব্যাটারকে না নেন, তাহলে আপনি আসলে কাকে খেলাবেন? বেঞ্চ স্ট্রেংথ তো কিন্তু ওই রকম লেভেলের না যে আপনার বাইরে অনেক কোয়ালিটি প্লেয়ার্স বসে আছে, সেখান থেকে আপনি অমুককে বা তমুককে নিতে পারবেন। সেখানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেই প্লেয়ারটা কিনা ফর্মে আছেন, যেই প্লেয়ারটা পুরো বিপিএল এ এখন পর্যন্ত হাইস্ট স্কোরার, নাজমুল হোসেন শান্ত বিপিএল এ পর্যন্ত 8টা ম্যাচ খেলে 292 রান করেছেন, 41.72 তার গড়, 142.43 তার স্ট্রাইক রেট, একটা সেঞ্চুরি রয়েছে এবং একটা 50 রয়েছে। এই বিপিএল এর সর্বোচ্চ ছক্কাও কিন্তু হাঁকিয়েছে নাজমুল হোসেন শান্ত, 12টা ছয় এখন পর্যন্ত তিনি মেরেছেন। আপনি চিন্তা করে দেখেন, পুরো বিপিএলে যত আপনি স্লগার বলেন, অ্যাগ্রেসিভ বা হিটার ব্যাটার বলেন, পাওয়ার হিটার্স বলেন, দেশি বলেন, বিদেশি বলেন, সবার ভেতর থেকে কিন্তু শান্ত এখন পর্যন্ত এই চারটাতে টপ করছেন। ইভেন সিক্স সিটিং ক্যাপাবিলিটি যদি বলি, তাহলে সেইখানেও কিন্তু শান্ত এখন টপে আছে। সো আপনি এখন যদি চিন্তা করেন বাংলাদেশের যে টপ অর্ডারটা রয়েছে, সাইফ হাসানের কী অবস্থা? সাইফ হাসানকে কিন্তু এই মুহূর্তে বলছি না যে সাইফ হাসানকে বাদ দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আপনি যখন নাকি চিন্তা করবেন যে এই স্কোয়াডে টপ অর্ডারের ভেতরে কিন্তু কেউ ফর্মে নাই, ইভেন ফিনিশিংয়ের রোলে নুরুল হাসান সোহান একদম ফর্মে নাই, আপনি শুনে অবাক হবেন সাইফ হাসান মাত্র 6.8 অ্যাভারেজে বা গড়ে তিনি এই বিপিএলে ব্যাট করছেন। 7টা ম্যাচ খেলেছেন, 7টা ইনিংসে তার রান মাত্র 48, তার স্ট্রাইক রেট মাত্র 72। আপনি বলেন এটা কি আর একটা বড় কনসার্নের বিষয় না? যেই ছেলেটা কিনা কয়েকদিন আগে আমাদের স্টার পারফর্মার ছিল, হঠাৎ করেই তার অবস্থা এত খারাপ যে আপনার কিন্তু ইটস এ বিগ কনসার্ন ফর বাংলাদেশ ক্রিকেট টিম। কারণ আপনি যখন কিনা সাইফের মতন প্লেয়ার, যাকে আপনি অলরেডি ভাইস ক্যাপ্টেন অ্যাপয়েন্টেড করে রেখেছেন, আপনি তার কাছ থেকে কিছু তো পারফরমেন্স আপনি আশা করবেন। সেইখানে সাইফের পারফরমেন্স কিন্তু খুবই হতাশাজনক। আপনি যদি চিন্তা করেন নুরুল হাসান সোহানের কী অবস্থা, নুরুল হাসান সোহানেরও মাত্র 10 গড় বিপিএলে, 8টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 6টা ইনিংসে ব্যাট করেছেন, রান করেছেন মাত্র 30, তার স্ট্রাইক রেটও মাত্র 90। আপনি বলেন যে এই রকম অবস্থা যদি থাকে আপনার টিমের দুইটা ব্যাটারের, শুধু এই দুজনের কথা বলছি না, লিটন দাসও কিন্তু মাত্র 2টা ইনিংস বা একটা ইনিংস যদি স্পেসিফিক্যালি বলি তাহলে ভালো খেলেছেন, যেটা 40 অড রান ছিল। তাছাড়া কিন্তু লিটন দাসের অবস্থা ভালো না। তাহিদ হৃদয় লাস্ট 2টা ম্যাচে রান করেছেন, হ্যাঁ লাস্টের ম্যাচে আবার রান করতে পারেন নাই। সো অন অ্যান্ড অফ আপনি যদি বলেন, বা শামীম পাটোয়ারি ভালো ফিনিশিং দিয়েছেন, একটা ম্যাচে তো দুর্দান্ত খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ে অনেক বড় কনসার্ন কিন্তু রয়েছে এই বাংলাদেশের এবারের এই স্কোয়াড থেকে যদি বলি তাহলে। এবং আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি মিডল অর্ডারের ক্রাইসিসটা হয়তো বা কিছুটা হলেও রিজলভ করতে পারবেন, কারণ আপনি পারভেজ হোসেন ইমনের পারফরমেন্স আপনি দেখে থাকবেন, যখন নাকি সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন যেই কয়টা ম্যাচে মিডল অর্ডারে স্পেসিফিক্যালি যখন নাকি নাম্বার 4 ব্যাট করেছেন, তার কিন্তু বড় রান করার সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। খুব কনফিডেন্সের সাথে বা মিডল ওভারগুলোতে যেভাবে করে খেলতে হয়, পারভেজ হোসেন ইমনের সবথেকে বড় একটা উইকনেস কিন্তু নতুন বলে, সেই উইকনেসটাকে রিকভার করতে তিনি পেরেছেন যখন নাকি তিনি মিডল অর্ডারে সিলেট টাইটান্সের ব্যাট করেছেন, এবং 2-3টা 50 এত চমৎকার কম্পাইল্ড ইনিংস ছিল। সেখানে কিন্তু আপনি পারভেজ হোসেন ইমনকে, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে মিডল অর্ডারে যদি চিন্তা করি আমরা, এবং সেখানে
টপ অর্ডার এবং টপ মিডলের একটা ব্যাকআপ হিসেবে নাজমুল হাসান শান্তকে কনসিডার করা দিস ইজ দ্য রাইট টাইম অর দিস ইজ দ্য পারফেক্ট টাইম। ইনফর্ম যেহেতু আছেন তিনি সেই কারণে বলছি, এবং 20 জানুয়ারি কিন্তু লাস্ট ডেট স্কোয়াডে যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান তার জন্য। এবারে বিপিএলে বাংলাদেশের এই যে 15 জনের যে বিশ্বকাপ স্কোয়াডটা দেওয়া হয়েছে তার ভিতরে যে বোলাররা রয়েছেন সেখান থেকে কয়েকজন বোলারের যদি স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করি তাহলে আরও অবাক হবেন। সব থেকে বড় কনসার্ন তাসকিন আহমেদ। 5 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন মাত্র 3টা। অ্যাভারেজও ভালো না, ইকোনমি ভালো না। তাসকিনের এই আউট অফ ফর্মে চলে যাওয়া হঠাৎ করে, এবং সাথে সবথেকে বড় কনসার্ন হয়ে এসেছে তার ইনজুরি। এবং তাসকিনের সাথে সাথে অন্যদের অবস্থা কি? সাইফুদ্দিনকে আপনি ওয়ার্ল্ড কাপ টিমে নিয়েছেন, ওকে, বাট এখানে আসলে স্পেসিফিক রিজনটা কি হতে পারে? সাইফুদ্দিন তো ওই রকম ফর্মে নেই। আপনি শ্রীলঙ্কা হোক বা ইন্ডিয়াতে হোক, এই এশিয়ান কন্ডিশনে খেলা হবে, সেখানে 5 জন ফাস্ট বোলার যদি নিয়ে যেতেই হয় তাহলে কি 5th ফাস্ট বোলার অপশন হিসেবে সাইফুদ্দিন কি আপনার বেস্ট চয়েস হতে পারে? ঠিক এই মুহূর্তে কথা বললে তিনি বিপিএলে 7 ম্যাচ খেলেছেন, উইকেট পেয়েছেন মাত্র 6টা, অ্যাভারেজ 32.50। সো সাইফুদ্দিনেরও কিন্তু বোলিংটা একটা কনসার্ন চলছে বিপিএলে, কিন্তু তিনি ওই রকম টাচে নেই। তানজিম হাসান সাকিব 7 ম্যাচ খেলেছেন, 7টা উইকেট পেয়েছেন, তাকেও কিন্তু তার ছন্দে পাওয়া যাচ্ছে না। যদিও তানজিম হাসান সাকিব গ্লোবাল ইভেন্টে বা বড় ইভেন্টে কিন্তু সবসময় বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করেছেন, ওইটা ব্যাক অফ মাইন্ডের থাকতেই পারে, বাট সাইফুদ্দিনের কেসটা কিন্তু আসলে একটু ভেবে দেখা যেতেই পারে। সেইখানে কি কোনোভাবেই আপনি এটা মাথায় আপনার ফার্স্টে আসবে না, আপনি যখন নাকি এই ছেলেটার বোলিং দেখবেন? রিপন মণ্ডলের কথা বলছি। যখন এই ভিডিওটা বানাচ্ছি বিপিএলের এখন সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, খেলেছেন মাত্র 6টা ম্যাচ, 6টা ম্যাচে তার উইকেট সংখ্যা হচ্ছে 13টা, তার অ্যাভারেজ 15.33, ইকোনমিটা 8-এর আশেপাশে। তো আপনি চিন্তা করে দেখেন, মাত্র 6টা ম্যাচ খেলেই ছেলেটার 13টা উইকেট নিয়েছে এবং একটা হ্যাট্রিকও কিন্তু করেছে। এই ছেলেটা রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে যে স্টার্ট করেছিল, তার ডেডলি ইয়র্কারের যে ঝলকানি আমরা দেখতে পেয়েছি, স্পেশালি ডেথ ওভার্সগুলোতে। বাংলাদেশের ডেথ ওভার্সে কিন্তু একমাত্র স্পেশালিস্ট হিসেবে আমরা মুস্তাফিজুর রহমানকে দেখে আসতেছি বা দেখে অভ্যস্ত। সেখানে আরেকটা এন্ড থেকে কিন্তু আমরা অলওয়েজ দেখি যে রান লিক করে, কারণ অন্য দিক থেকে কিন্তু প্রপার ডেথ ওভার বোলিং আমরা সবসময় পারফরমেন্স আমরা পাই না আমাদের বোলারদের কাছ থেকে। সেখানে রিপন মণ্ডল ওই জায়গাটা বা ওই ভ্যাকেন্সিটা কিন্তু পারফেক্টভাবে তিনি ফিল আপ করতে পারতেন। রিপন মণ্ডলকে কেন নেওয়া হলো না? রিপন মণ্ডলকে যখন নাকি বিশ্বকাপের স্কোয়াডটা সিলেকশন প্যানেল যখন অ্যানাউন্স করলো, তখনও কিন্তু রিপনকে নেওয়ার জন্য অনেক জোর কথা উঠেছিল। আমিও কিন্তু রিপনের পক্ষে বলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। এখন এই মুহূর্তে তাসকিনের ইনজুরি বা সাইফুদ্দিনের আউট অফ ফর্মে থাকা বা তানজিম হাসান সাকিবের মোটামুটি অন অ্যান্ড অফ পারফর্ম করা, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে স্কোয়াডে পরিবর্তন আনা উচিত, এবং রিপন মণ্ডলকে অবশ্যই অবশ্যই, জোর গলায় বলছি, রিপনকে অবশ্যই এই মুহূর্তে একটা ফাস্ট বোলার যখন নাকি তার প্রাইম ফর্মে থাকেন, রিদমে থাকেন, তখনই তাকে কিন্তু ন্যাশনাল টিমে নিয়ে খেলিয়ে দেওয়া উচিত। কারণ ফাস্ট বোলারদের কিন্তু এইটাই দরকার, যখন তিনি তার ফর্মে রয়েছেন তখনই তাকে খেলানো। আমি আশা করব যে আমাদের সিলেকশন প্যানেল এই জায়গাটাতে নজর দিবেন। তারা যদি সেইভাবে চিন্তা করেন তাহলে, কারণ আমাদের সিলেকশন প্যানেল পৃথিবীর এক অষ্টম আশ্চর্য, কারণ তারা আসলে যেভাবে ভাবেন, এইভাবে করে ক্রিকেট আসলে আমরা কেউই ভাবি না, হয়তোবা আমরা ক্রিকেট বুঝি না, বা তারা আমাদের থেকে অনেক বেশি বুঝেন। এই যখন গোল্ড মেডেল সিলেকশন হয় তখন অনেকগুলো প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত তারা কিন্তু মনে করেন না। তো আমি আমার এই ভিডিওতে স্পষ্ট করে বলতে চাই, আমি 2 জনকে বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চাইব। একজন হচ্ছে নাজমুল হাসান শান্ত, একজন হচ্ছে রিপন মণ্ডল। 20 তারিখের ভেতরে বিশ্বকাপের স্কোয়াডে কিন্তু চেঞ্জেস আনা যাবে। আবারও বলে রাখি, যদি বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায় তাহলেই। এবং আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে, এবং আপনারা কি আমার সাথে একমত কিনা যে রিপনকে এবং নাজমুল হাসান শান্তকে এই মুহূর্তে বিশ্বকাপের দলে চেঞ্জ করে বা স্কোয়াডে চেঞ্জ করে এই দুজনকে নেওয়া দরকার? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।